শেষের লাস্টটা এই সালের মধ্যে, হ্যাঁ, এর মধ্যে 11টা এরকম আছে যা ইমপ্লিমেন্ট, যেটার জন্য ইনফ্রাস্ট্রাকচারের দরকার, এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার করা যায়। আসো একটু কাছে আসো, দাঁড়া এক মিনিট। আরেকটু কাছে আসো। বসো। যখন এটা পড়বে তখন আমি এখানে চলে যাব। কিসের? পাগল নাকি? রাখো। শুরু করি। নতুন বছরের প্রথম দিন, সেই প্রথম দিনটা এই আজকে আপনারা যারা আমাদের পার্টির ডাকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা প্রত্যেকেই অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং গোটা দেশের সাথে গোটা রাজ্যের মাথা উঁচু করে খেয়ে পরে বেঁচে থাকার স্বার্থে যে লড়াই, সেই লড়াইয়ের পাশে ন্যায়, সততা, স্বচ্ছতা এবং ভবিষ্যতের জন্য পাশে থাকার আহ্বানও জানাচ্ছি। আমাদের সাথে এই লোকসভা নির্বাচনে যে প্রার্থীরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা উপস্থিত আছেন। আমরা নির্দিষ্টভাবে কয়েকটা কথা আমাদের এই প্রার্থীদেরকে সাথে নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলতে চাইছি। আমাদের দুটো কথা স্পষ্ট। এক, মাথা উঁচু রাখতে হবে, পায়ের নিচের জমি শক্ত রাখতে হবে। এবং এই দুটোর স্বার্থেই 365 দিনের পার্টি সংগঠন, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই। এবং সেই লড়াইয়ের অতীত ইতিহাস এ রাজ্য, এ বাংলার বহুদিনের। আমাদের এই রাজ্যেও দেশের সাথেই প্রতিবাদে, প্রতিশোধে, প্রতিরোধে, প্রতি পদে পদে মহিলারা, মেয়েরা লড়াই করেছেন। কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন, কখনো দাঙ্গার বিরুদ্ধে লড়েছেন, দুর্ভিক্ষের সময় মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য রাস্তায় হাজির থেকেছেন,
লেখাপড়ার অধিকার দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে, তার জন্য লড়েছেন। লড়েছেন মানুষের মতন বেঁচে থাকার জন্য, সামনের সারিতে দাঁড়িয়ে থেকে লড়েছেন। সেই বাংলাতেই আজকে সন্দেশখালীর মতন ঘটনা ঘটছে। শুধু সন্দেশখালী নয়, এখন যদি গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক খুঁজে পাওয়া যাবে না যেখানে এই ধরনের ঘটনা, যা আসলে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য সব থেকে বড় বিপদ। মেয়ে হিসাবে বেঁচে থাকা, পুরুষ হিসাবে বেঁচে থাকা, সর্বোপরি যেটা আমরা মনে করি যে মানুষ হিসাবে বেঁচে থাকাটা বিপদ। কত ঘটনার নাম করবেন, যে ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে, নৃশংসতার দিক থেকে সব সীমা অতিক্রম করে যায়, সেই ঘটনাগুলোকে আমরা জানতে পারি। কিন্তু একজন মানুষ হিসাবে, একটি মেয়ে হিসাবে তার মাথাকে, তার মনকে প্রতিদিন দুর্মুষ করে দিতে চাইছে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো প্রত্যেক দিন, ধরে নিন গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিদিন 90 থেকে 91টা এই ধরনের ঘটনা ঘটছে। 1111টা শুধুমাত্র ধর্ষণের ঘটনা। রেপ করে মার্ডার করে দিল এরকম 5টা ঘটনা আছে, যা রেকর্ডেড। 406টা এখনো পর্যন্ত পণের দাবিতে খুন করে দেওয়া হলো, মার্ডার করা হলো, হত্যা করা হলো। অ্যাসিড বিক্রি বন্ধ হচ্ছে না আমাদের বাজারে এখনো পর্যন্ত। এই ঘটনাগুলো কিন্তু একটাও সাজানো ঘটনা নয়, একটাও ছোট্ট ঘটনা নয়। অন্তত পক্ষে যারা মাথা উঁচু করে বাঁচতে চাইছে এবং পায়ের নিচে জমিটাকে শক্ত করতে চাইছে এবং এই লড়াইয়ে থাকতে চাইছে, অন্যকে থাকার জন্য তার হাতটা ধরতে চাইছে, যা তথ্য উঠে আসছে, এডিআর যা তথ্য দিচ্ছে, এই পশ্চিমবঙ্গে সিটিং এমএলএ এমপি এমন যারা আছেন, তাদের মধ্যে 26 জনের বিরুদ্ধে এই ধরনের শ্লীলতাহানির ঘটনা, তার কেস, তার অভিযোগ রয়েছে। কোন রাজ্যে, কোন দেশে আমরা থাকছি? হাড়হিম করা সন্ত্রাস, দুবার রেপ করে পুড়িয়ে মেরে দেওয়া, হাড়হিম করা সন্ত্রাস, জেলের ভেতরে থাকা, সংশোধনাগারে থাকা 196 জন মহিলা প্রেগন্যান্ট হয়ে যায়। কোথায় সুরক্ষা? কোথায় নিজের আত্মরক্ষার জায়গা? সেটা এরকম ছিল না। জাতীয় স্তরেও আপনি হাতরাস বলুন, আপনি উন্নাও বলুন, আপনি কাঠুয়া বলুন, আপনি মণিপুর বলুন, মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যে লড়াইটা, সেটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি এই কারণে, 2 জন মহিলাকে মণিপুরে নগ্ন করে হাঁটানো হলো, পাশে 20-22 জন মানুষের মতন দেখতে কিন্তু মানুষই ছিল বোধহয়, তার মধ্যে আবার বেশ কয়েকজন সেটাকে লাইভ করে গোটা দেশে ভাইরাল করলো। তাই বলছি যে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য মাথাটা উঁচু আর পায়ের নিচের জমিটা। কর্মসংস্থানে প্রতিদিন হেকেল হতে হয়, যে কোনো জায়গায়। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা ক্ষেত্রিক যদি একটা তথ্য খুঁজে আনা যায়, তো দেখা যাবে যা আইসিডিএস সেন্টার আছে, তার থেকে কম সংখ্যক কর্মী আছেন যারা একজনে 2-3টে করে সেন্টার পরিচালনা করছেন, বেতন একটা সেন্টার চালানোর মতো। তাও অনারিয়াম। শোষণ, শোষণ হচ্ছে যা গোটা দেশের শ্রমকোড বিল, যেখানে 8 ঘন্টাটাকে 12 ঘন্টা করে দিচ্ছে, যেখানে সমকাজে সমবেতন নয়, সেখানে যে গোটা দুনিয়াতে খাবার অধিকার এবং শ্রম করার, পরিশ্রম করার যে জায়গাটা, সেটার মধ্যে যে বিস্তর ফারাক, সেখানে 12 ঘন্টার কাজে পুরুষ এবং নারীর ক্ষেত্রে যে বৈষম্য পাহাড় প্রমাণ জায়গায় যাবে, তার কথা কি কেউ ভাবছে? না তো টিভির পর্দায়, না তো খবরের কাগজে, না তো পথে ঘাটে রাস্তায় সেই ধরনের আলোচনা চলছে। ফ্যাসিবাদ, স্বৈরাচার, ক্রমবর্ধমান সমাজ, সামাজিক ডোমেস্টিক ভায়োলেন্স, অসাম্য, এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা আজকে প্রতিদিন বিপর্যস্ত। কিন্তু এরকমটা কি আমাদের ইতিহাস? না।
নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমাদের কমিউনিস্ট পার্টির কিন্তু একটা উজ্জ্বল ভূমিকা রয়েছে। মল্লু স্বরাজ্যম, পারুলেকার, লক্ষ্মী সাইগল, অরুণা আসফ আলী, এ রাজপথে 27 এপ্রিল তেভাগা থেকে খাদ্য আন্দোলন পর্যন্ত যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে যারা নিজেদের প্রাণ দিল, রক্ত দিল, সেই অমিয়া, লতিকা, গীতা, প্রতিভা, এদেরকে তো কেউ কোনোদিন আমরা ভুলতে পারবো না। তাহলে কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে আমাদের যা কাজ, আমাদের যা চিরদিনের লড়াই, বেঁচে থাকার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, এই সংগ্রাম থেকে আমরা পিছনে নেই। তাহলে কি হবে? সন্দেশখালীকে নিয়ে একটা বিরাজনীতির ক্যাম্পেইন হবে? কি হবে? আজ এটা হয়েছে, কালকে ওটা হয়েছিল, পরশু এটা হবে, এ ওর দিকে, সে তার দিকে কথা বলবে, কি হবে? একটা এফআইআর করতে গেলে কতজনের কাছে হাত জোড় করতে হবে? কি হবে? এফআইআর করলে তার সঠিক তদন্ত হবে? কি হবে? তদন্ত হলে সে শাস্তি পাবে? রিপোর্টটা বলছে। অন্তত পক্ষে জাতীয় যা গড় আছে, সেই গড়ের থেকে পশ্চিমবঙ্গ কিন্তু সব থেকে পিছনে, একদম পিছনে। কেন? কারণ যারা এই ধরনের সামাজিক দুর্বৃত্ত এবং যারা এই অন্যায়টা করছেন, তাদের পিঠে যেন অদৃশ্য একটা প্রশ্রয়ের হাত প্রশাসনের রয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রশ্ন, কেন? এই প্রেক্ষাপটে এই সমস্ত রকম বিরাজনীতির মধ্যে থেকে বেরিয়ে এসে আসলে দোষারোপ নয়, আসলে পায়ের নিচের জমিটাকে আরো বেশি শক্ত করে, মাথাটা যাতে উঁচু করে বাঁচতে পারি, তার জন্যই এই লোকসভা নির্বাচনের আগে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কিছু কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করতে চলেছি। আমাদের যে লোকসভার মহিলা প্রার্থীরা আছেন, তারা এখানে উপস্থিত আছেন। আমরা একদম নির্দিষ্টভাবে ঘোষণা করতে চাইছি, আত্মমর্যাদা, আত্মরক্ষা এবং নিজেদের পায়ের নিচের জমিটা শক্ত করে বাঁচতেও হবে, বাঁচাতেও হবে, বাঁচার জন্য অন্যকে এই লড়াইয়ে সামিলও করতে হবে। তার জন্য আমাদের যে 15 দফা আমরা যা কর্মসূচি ঠিক করেছি, আমরা যা প্রতিশ্রুতির কথা বলছি, আমরা যা করব বলছি, যেটার জন্য আমাদের সারা বছরের লড়াইটা চলে, সেই লড়াইয়েই আমরা এই কথা পরিষ্কার বলতে চাচ্ছি যে মহিলা আত্মমর্যাদা কেন্দ্র আমরা গড়ে তুলব। আমাদের যে সাংসদের এই ভোটে যারা ক্যান্ডিডেট হয়েছেন, আমরা পরিষ্কার বলতে চাইছি, এমপি ল্যাডের যা টাকা বরাদ্দ, সেই টাকার অন্তত পক্ষে 1/3 শুধুমাত্র এই মহিলা আত্মমর্যাদা এবং আত্মসুরক্ষার ক্ষেত্রে আমরা কাজেও লাগাবো, গড়েও তুলবো, এবং সেখানে যত রকম বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তির কাছে যদি কেউ ঢাল এবং ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা হবে কমিউনিস্ট পার্টি। এবং নিশ্চিতভাবে সমস্ত মহিলা সংগঠন, সব ধরনের শ্রমজীবী থেকে শুরু করে সব ধরনের মহিলাদেরকে এই কাজে অংশগ্রহণ করিয়ে সবার জন্য বাঁচার, দেশকে বাঁচানোর, রাজ্যকে বাঁচানোর, নিজেদেরকে বাঁচানোর, ভবিষ্যৎকে বাঁচানোর লড়াই আমরা থাকবো। আমরা যা করতে চাইছি, আমরা যা বলতে চাইছি, সেটা আরো স্পষ্ট করে এবং পরিষ্কার করে আমাদের একজন প্রার্থী কমরেড দীপশিতা ধর, উনি আছেন। এরপর উনি আমাদের এই পুরো কর্মসূচিটাকে আপনাদের কাছে বিস্তারে ব্যাখ্যা করছেন। ভিডিওটা চলবে তারপর তো তুমি তো ওইখানে গিয়ে বলবো, আখিটা হয়ে যাবে। ডান দিকে না বাদিকে? ঠিক আছে, এবার ঠিক আছে? তুমি এদিকে, তুমি এদিকে থাকো। রোদেটা আসছে। The people of West Bengal
The people of West Bengal got their first woman chief minister. Just a year rolled by. More popularity started pouring. Was in complete darkness. But the ground reality was in The common complete women darkness. of Bengal already started The common women experiencing of the Bengal monstrous and inhuman already started experiencing the monstrous and The inhuman dark dreams assault were and in full sway atrocities. in Bengal. Even The dark newborn dreams were in full sway in didn't escape Bengal. her abuse. Even the newborns These didn't are escape her only abuses. some major incidents of torture These are and assault against women only some major that incidents happened of during the torture past and assault 13 against years women of the that regime happened of during the female past chief 13 minister. years of the regime of There a are many female chief such minister. incidents happening every There day are at many such every incidents corner of the world. happening every day at almost every corner of the state. The respected and revered Chief hypocrite, Minister of West Bengal the first is woman chief still minister blabbering of from West behind Bengal, is still blabbering from behind her masked existence. The The people of West Bengal got got their first woman chief minister. just Just a year a year by. went by. More More popularity popularity started started pouring in. pouring in. But the But the ground ground reality reality was in was in complete complete darkness. darkness. The The common common women women of of Bengal Bengal already started experiencing the monstrous and inhuman assault and atrocities. The The dark dark dreams dreams were were in in full full sway sway in in Bengal. Bengal. Even the Even the newborns newborns didn't didn't escape her abuses. abuses. These These are are only only some some major major incidents of torture and assault against women that that happened during the past 13 13 years years of the regime of a female chief minister. There are many such incidents happening every day at almost every corner of the state. The respected and revered hypocrite, the first woman chief minister of West Bengal, is still blabbering from behind her masked existence. দেখতে পাবো না। শুরু করবো? সবাইকে প্রথমে নমস্কার, নববর্ষের অনেক শুভেচ্ছা। এর আগে মীনাক্ষী দি আমাদের এই আজকের যা কর্মসূচি তার গৌরচন্দ্রিকাটা করেছে। কেন আজকে আমাদের সবাইকে এখানে দাঁড়িয়ে মহিলাদের কথা, মহিলাদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা এবং আত্মরক্ষা এই কথাগুলোকে জোর দিতে হচ্ছে। এখন অনেকে এই প্রশ্ন করতে পারেন, যেহেতু আমরা আত্মমর্যাদা এবং আত্মরক্ষা দুটো কথা একই সেন্টেন্সে একই লাইনে ব্যবহার করছি, অনেকে মনে করে যে মহিলাদের সমস্যা বা মহিলাদের উপর নির্যাতন সেগুলোকে ঠিক করার কথা একমাত্র উপায় আত্মরক্ষা তৈরি করা। আমরা যারা বামপন্থী রাজনীতি করি বা বামপন্থায় বিশ্বাস করি, আমাদের মনে হয় যখন আমরা শুধু আত্মরক্ষার কথা বলি, যে আমাদের মার্শাল আর্ট ট্রেনিং দিতে হবে, আমাদের খুব শারীরিকভাবে সক্ষম হতে হবে, তখন কোথাও না কোথাও মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া সমস্ত ঘটনা, সমস্ত ধরনের নির্যাতন তার দায়ভার আমরা মহিলাদের কাঁধেই দিই। যে মহিলারা যদি আরেকটু শারীরিকভাবে সক্ষম হতো তাহলে ওদের ধর্ষককে লড়ে হারাতে পারতো। তাই আমরা এখানে যখন কথা বলছি, আমরা শুধু আত্মরক্ষার কথা বলছি না, আত্মমর্যাদার কথাও বলছি। পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে, মমতা ব্যানার্জির সরকার, রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার
খুবই সেলিব্রেটেড একটা স্কিম, এবং কোনো ধরনের কোনো স্কিম নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু লক্ষ্মীর ভান্ডার বলতে গিয়ে বারবার যে আর্গুমেন্টটা দেওয়া হয় যে লক্ষ্মীর ভান্ডারের কারণে মহিলাদের আর্থিক ক্ষমতায়ন হয়েছে, আমি যদি সেই তর্কের খাতিরে সেই যুক্তিটা মেনেও নিই, 500 টাকা বা 1000 টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মহিলার কতটা আর্থিক ক্ষমতায়ন হতে পারে সেই ডিবেটে না গিয়ে যদি লক্ষ্মীর ভান্ডারকে আর্থিক ক্ষমতায়ন মেনেও নেওয়া হয়, আমরা জানি আর্থিক ক্ষমতায়ন আরো 2-3টে জিনিস করে, সামাজিক ক্ষমতায়ন, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এবং রাজনৈতিক ক্ষমতায়ন, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। আমরা পশ্চিমবঙ্গে 11 সালের পর থেকে দেখেছি এই সামাজিক এবং রাজনৈতিক এই দুটি ক্ষেত্রে মহিলাদের যে ক্ষমতায়ন সেটা আরো বেশি কম হয়েছে। ধরা যাক আমি 500 টাকা অথবা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে পাই, আমি সন্দেশখালীতে বাড়ি, অথবা আমার বাড়ি ওই হাঁসখালীতে, আমার বাড়ি কাকদ্বীপে, আমার সঙ্গে যখন শারীরিক নির্যাতন হয় এবং আমার মহিলা মুখ্যমন্ত্রী যখন পোডিয়ামে দাঁড়িয়ে বলেন আসলে ওই নাবালিকা মেয়েটি ওই ধর্ষক ছেলেটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, অতএব তাকে গণধর্ষণ করে খুন করে দেওয়াটা জায়েজ, আমি ঠিক জানি না কিভাবে একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমার সামাজিক ক্ষমতায়ন হয়। ধরা যাক আমি 500 টাকা 1000 টাকা পাই, আমার আর্থিক ক্ষমতায়ন হয়েছে, সেই আমি ঠিক করলাম কালকে পঞ্চায়েত নির্বাচনে আমি তৃণমূল ব্যতীত অন্য যে কোনো পার্টির মানে ক্যান্ডিডেট হোক, প্রার্থী হোক, আমি যখন পঞ্চায়েত নির্বাচনে আমার মনোনয়নটা জমা করতে গেলাম, তৃণমূল শাসক দল তারা আমার শ্লীলতাহানি করলেন, আমার শাড়ির আঁচলটা টেনে ধরে সবার সামনে আমাকে বিবস্ত্র করলেন। আমি জানতে চাই ওই আর্থিক ক্ষমতায়নটা ঠিক কতটা রাজনৈতিক ক্ষমতায়নে ট্রান্সলেট করবে। তাই আজকে আমরা যে কথা বলছি সেই কথা পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন এই তিনটাকে কিভাবে করা যায় তার একটা প্রপোজাল, তার একটা খসড়া আমরা এটা বলছি। আমরা যদি মানুষ যদি আমাদের আশীর্বাদ দেন, মানুষ যদি আমাদের সমর্থন করেন, আমরা যদি পার্লামেন্টে পৌঁছাই, আমরা যারা যারা এখানে বসে আছি, আমাদের এমপিলারের যে টাকা সেই টাকার 1/3 থেকে আমরা এই 1, 2, 3, 4 এই 5-6টা কাজ আমরা করতে চাই। একই সঙ্গে আমরা বলবো এইটা খুব গাল ভরা নির্ভয়া ফান্ড তৈরি করা হয়েছে, যার কাজ ছিল সেই নির্ভয়া ফান্ডের টাকা থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন বা নারী নির্যাতন, যৌন নির্যাতন বিরোধী নানা ধরনের স্কিম করা। আমরা দেখেছি 14 সালের পর থেকে এই 24 সাল অব্দি বেশিরভাগ ক্ষেত্রে ওই যে নির্ভয়া ফান্ড, এই নির্ভয়া স্কিম, তার বেশিরভাগ অর্থ খরচ হয়নি। কিভাবে সেই অর্থ আমাদের এমপি ল্যাডের এটাতে ডাইভার্ট করা যায় এবং পশ্চিমবঙ্গ জুড়ে, ভারত জুড়ে মহিলাদের জন্য আমরা কি প্রোটেকশন তৈরি করতে পারি, কোন কোন নিরাপত্তার জায়গাগুলো সুনিশ্চিত করতে পারি, তার একটা প্রপোজাল আমরা এখানে দিচ্ছি। আমরা বলছি আমরা একটা আত্মমর্যাদা, মহিলা আত্মমর্যাদা কেন্দ্র তৈরি করব। এই মহিলা আত্মমর্যাদা কেন্দ্রতে যে কোনো মহিলা, সেই এলাকার মহিলা, তিনি যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, তিনি নির্বাচিত সদস্য হতে পারেন, তিনি এনজিওর কর্মী হতে পারেন, তিনি শ্রমিক হতে পারেন, তিনি ঘরে থাকা মহিলা হতে পারেন, প্রত্যেকে সেই সমিতির অংশগ্রহণ করতে পারেন, তার সদস্য হতে পারেন। যে কথা আমরা আগেই বলেছিলাম, সংসদ তহবিলের ন্যূনতম 1/3, এই 1/3 আমরা এই সমিতি তৈরি করা এবং সেটাকে পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করার প্রপোজাল বা আমরা এখানে সেটা রাখছি। এই মহিলা আত্মমর্যাদা কেন্দ্র তার বিভিন্ন এলাকা ভিত্তিক হতে পারে। ধরা যাক একটা পার্লামেন্ট 5-7টা অ্যাসেম্বলি রয়েছে, অ্যাসেম্বলি ভিত্তিক হতে পারে, কোথাও কোথাও 2-3টে অ্যাসেম্বলি মিলে হতে পারে, অথবা কোথাও কোথাও একটা অ্যাসেম্বলির মধ্যে 2-3টে বা তার চেয়েও বেশি হতে পারে, ডিপেন্ডিং অন দা টোটাল সাইজ অফ পপুলেশন, কতজন মানুষ, কতজন মহিলা সেখানে বসবাস করছে। প্রথমে আমরা বলছি মহিলাদের আইনি সহায়তার কথা। আইনি সহায়তা বেশিরভাগ মহিলার ক্ষেত্রে আমার কি লিগাল রাইটস, সেই কনসাসনেস বা সচেতনতাই অনেকের কাছে নেই। ফলে যদি আমাদের একটা আত্মরক্ষা কেন্দ্র তৈরি হয়, যেটা আত্মমর্যাদা কেন্দ্র হিসেবে কাজ করবে, তারা প্রাইমারিলি মহিলাদের কনসাস করে তোলা, সচেতন করা তোলা, আমার অধিকার কি কি, কোন কোন আইনগুলো আমি আমার ক্ষেত্রে আমার জন্য ব্যবহার করতে পারি, সেইগুলো সম্পর্কে শিক্ষিত এবং সচেতন করি। গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর এবং গণ উদ্যোগে গড়ে তুলতে হবে সচেতনতা। আমরা জানি গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে অলরেডি হেল্পলাইন রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো নন ফাংশনাল। হয়তো পুলিশ যে থানা, যে পুলিশ স্টেশন, তাতে একটা হেল্পলাইন নম্বর থাকে,
কিন্তু সেটা সঠিকভাবে মনিটর হয় না। আমরা বলছি এই পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে এক্সিকিউটিভ নির্বাচিত সদস্য, তিনি পঞ্চায়েত হতে পারে, পুরসভা হতে পারে, অ্যাসেম্বলি হতে পারে, অথবা পার্লামেন্ট হতে পারে, তাদেরও একটা লিয়াজো মেনটেন করতে হবে, যাতে যেখানে যেখানে আমার পুলিশ থানা, আমার পুলিশ স্টেশন সাধারণ মহিলাকে ফেল করছেন, তার যেন একটা ফিডব্যাক মেকানিজম থাকে, যেখানে সে তার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যেতে পারে এবং তার যে নির্দিষ্ট অভিযোগ প্রশাসন যেখানে যেখানে ফেল করছে। মীনাক্ষী বলার সময় বলেছে মহিলাদের ক্ষেত্রে একটা এফআইআর দর্জ করা, যদি পার্টিকুলারলি সেই এফআইআরটি শাসক দলের কারোর বিরুদ্ধে হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা তো প্রায় ইম্পসিবল, অসম্ভব কাজ। তো সেক্ষেত্রে কিভাবে আমার এক্সিকিউটিভ, আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা কিভাবে সেটাতে ইন্টারভেন করতে পারি, তার কথা আমরা আমাদের এই যে থিম, এই যে স্কিম, তাতে বলছি। নেক্সট, নির্যাতিতার মানসিক স্বাস্থ্যের জন্য ট্রমা কেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন নিরাপত্তার কথা বলি, ভালো থাকার কথা বলি, আমরা শারীরিকভাবে ভালো থাকার কথা বলি, মানসিকভাবে ভালো থাকার কথা বলি না। অথচ যদি একটুখানি বইপত্র উল্টানো যায়, একটুখানি জার্নালে আমরা যদি কয়েকটা সার্ভে দেখি, তাহলে দেখবো বেশিরভাগ মহিলারা যারা ছোটবেলায় কোনো না কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারা তাদের ওই যে ট্রমা, তাদের ওই যে ভয়, তাদের ওই যে শোক, সেটা সারা জীবন ধরে ক্যারি করে। ফলে শুধুমাত্র আমি থানাতে একটুখানি পাকাপোক্ত লোককে বসালাম, শুধু এমএলএ এমপি বা যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা খোঁজ খবর নিলেন, তাতে হবে না। যে মানুষ ওই ট্রমার মধ্যে দিয়ে গেছেন, যে মানুষ ওই হররের মধ্যে দিয়ে গেছেন, ওই ভীতির মধ্যে দিয়ে গেছেন, ওই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন, সেই মানুষকে কিভাবে তার মানসিক স্বাস্থ্যকে আমরা সাহায্য করতে পারি, তার পরিকল্পনা আমাদের এই যে প্রপোজ কাজ, সেই প্রপোজ কাজের মধ্যে থাকবে। নেক্সট, মার্শাল আর্ট সহ আত্মরক্ষামূলক। আমি যে কথাটা বলি শুরু করেছিলাম, আমাদের মনে হয় না যে শুধুমাত্র আত্মরক্ষা মানে শুধুমাত্র আমি খুব ভালো কুস্তি করতে জানি, খুব ভালো ঘুষি মারতে জানি, খুব ভালো ক্যারাটে লাথি মারতে জানি, সেই কারণে আমার সঙ্গে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে না। এই পশ্চিমবঙ্গের, ভারতের সব মানুষ জানেন। কিছুদিন আগেই আমার পদকজয়ী কুস্তিগিররা তারা রাস্তায় বসতে বাধ্য হয়েছিল, কারণ তাদের সঙ্গে যারা প্রতিদিন বছরের পর বছর ধরে যৌন নির্যাতন করেছে, তিনি আর কেউ নন, তিনি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সেই সময় যিনি সভাপতি ছিলেন, বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং। ফলে শারীরিক নির্যাতনের ভরকেন্দ্রটা শুধুমাত্র শারীরিক শক্তির উপর নির্ভর করে না, সামাজিক শক্তি, সামাজিক ক্ষমতা, আমি সমাজের হায়ারার্কিতে ঠিক কোন জায়গায় বসে আছি, আমি আর একটা মানুষের জীবন ঠিক কতটা কন্ট্রোল করতে পারি, তার উপরেও নির্ভর করে। কিন্তু এটাও আমরা মানি, যেখানে শেখ শাহজাহান, উত্তম, শিবুদের মতো লোকেরা বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, সেখানে হয়তো মহিলাদের একটু আধটু হাত পা ছুটতে জানা, দু তিনটে কষিয়ে থাপ্পড় মারতে জানা, সেগুলো দরকার। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট ট্রেনিং করেছি, এবং আমরা চাইবো এই পরিসরটাকে, এই ব্যবস্থাটাকে আরো বাড়াতে, যেখানে যে মানুষ প্রশিক্ষিত হতে চান, মার্শাল আর্ট শিখতে চান, তার জন্য যেন আমার এই স্কিমের মধ্যে থেকে বন্দোবস্ত করা। আত্মরক্ষা সমিতি আটকাবে বাল্য বিবাহ এবং পণ প্রথা। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যতই আমরা কন্যাশ্রীর কথা বলি না কেন, কন্যাশ্রীর পরেও পশ্চিমবঙ্গে প্রায় 41% যে মহিলারা রয়েছেন, যে বালিকারা রয়েছেন, তাদের অনেক বিয়ে হয়ে যাচ্ছে। এবং এই পুরো কোভিড পিরিয়ডটায় আমরা দেখেছি সেই সংখ্যাটা আরো বেড়েছে, যেহেতু স্কুল বন্ধ ছিল, ছেলেমেয়েরা বাড়িতে ছিল, মেয়েদের ওপর বিয়ের চাপ আরো বেশি বেড়েছে। ফলে কিভাবে আমরা অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ কমিউনিটি সেটাতে ইন্টারভেন করতে পারি, যেখানে বাচ্চাদের জোরপূর্বক বিয়ে হচ্ছে সেখানে কিভাবে তাদের বাঁচানো যায়। এবং এটাও তো ঠিক, একটা অল্টারনেট দিতে হবে। আমার মেয়েটা স্কুলে পড়ছে, কলেজে যাবে, তারপরে কি করবে, সেটা চোখের সামনে কিছু ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, এসএসসি হচ্ছে না, টেট হচ্ছে না, ঘুষ না দিয়ে চাকরি পাওয়া যাচ্ছে না। ফলে এক শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে, খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়ে, সেই মেয়েটির বিয়ে ছাড়াও যে অন্য ভবিষ্যৎ রয়েছে, সেই ভবিষ্যতের ইমাজিনেশন, ওই কল্পনাটা দেওয়ার জন্য আমাদের এই যে সেন্টার হবে, আমাদের যে সমিতি হবে, সেই সমিতি কাজ করবে। নারী পাচার রুখতে আমাদেরকে আরো বেশি কার্যকর ভূমিকা নিতে হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে উত্তরবঙ্গের বিজেপি নেত্রী শিশু পাচার এবং নারী পাচারের জন্য তিনি ধৃত হয়েছিলেন। ফলে যেখানে এই ধরনের আইডিয়াল ওম্যানরা তৈরি হচ্ছেন, আদর্শ ভারতীয় নারীরা তৈরি হচ্ছে, যে আদর্শ ভারতীয় নারীরা কোটান করতে মহিলাদের, শিশুদের পাচার করতে কিছু পাহান না নিজের পকেট ভরার জন্য, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা এবং এই ধরনের এলিমেন্টকে সিঙ্গেল আউট করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমার সমিতি, আমাদের আত্মরক্ষা কেন্দ্র, তারা কাজ করবে।
এবার আমরা একটু কি কি সুবিধা বা কি কি কাজ আমরা 1, 2, 3 এইগুলো ছাড়াও করতে পারি সে বিষয়ে কথা বলবো। গর্ভাবস্থায় মাতৃ সহায়তা এবং সারা বছর বিশেষ মাতৃকালীন সহায়তা প্রদান। অলরেডি ICDS এই কাজটা করেন, কিন্তু আমরা তো দেখেছি কেন্দ্রের সরকার প্রতিবার যখন বাজেট পেশ করেন ICDS এর যে বাজেট, সেই বাজেট কম করতে থাকে। ফলে গ্রামীণ এলাকার মায়েদের স্বাস্থ্য, গ্রামীণ এলাকার গর্ভবতী মায়েদের ভালো থাকা, তার দায়িত্ব আরো বেশি করে আমাদের নিতে হবে। ICDS কর্মীরা যারা বহুদিন ধরে রাস্তায় রয়েছেন, আন্দোলন করছেন তাদের বেতন বাড়ানোর জন্য, পরিকাঠামোর উন্নয়নের জন্য, আমরা চেষ্টা করব এই যে আত্মমর্যাদা কেন্দ্র গড়ে উঠবে তার মধ্যে দিয়ে ওদের দাবি দেওয়া এবং একই সঙ্গে আমার গর্ভবতী মায়ের স্বাস্থ্য, মহিলাদের স্বাস্থ্য তার সম্পর্কে আরো বেশি বেশি কাজ করা। এলাকা জুড়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, আমার মনে হয় এখানে সবচেয়ে ভালো বিষয় যিনি কথা বলতে পারবেন তিনি আমার বাদিকে বসে আছেন। আপনারা সবাই জানেন ওই প্রত্যন্ত জঙ্গলমহল এলাকার ওই এলাকা জুড়ে যে মেয়েটি ছুটে বেরিয়ে গরিব, খেটে খাওয়া, পিছিয়ে পড়া মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিয়েছিলেন, সেই মেয়েটি আমাদের লাল ঝান্ডার প্রার্থী, তিনি আমাদের সামনে রয়েছেন, তিনি বলবেন। আমরা চাইবো মেনস্ট্রুয়াল হেলথ বা যে সময় মহিলাদের মেনস্ট্রুয়েশন সাইকেল হয় সেই সময় তার যে স্বাস্থ্যবিধি, তার কি করা উচিত কি করা উচিত নয়, এই সচেতনতা এইটা নিয়ে আরো বেশি বেশি কাজ হোক। একটা সময় আমার কেন্দ্রের সরকার, বিজেপির সরকার স্যানিটারি প্যাডের ওপর, স্যানিটারি ন্যাপকিনের ওপর প্রায় 14% GST লাগিয়েছিলেন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, সেই সময় অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, সারা দেশ থেকে প্রায় 1.5 লক্ষ স্যানিটারি ন্যাপকিন ওনাকে পাঠিয়েছিলাম এইটা বলে যে মানুষ রক্তক্ষরণ হয় যার প্রতি মাসে, সেটা তার কাছে কোনো লাক্সারি না, আপনি তাকে ট্যাক্সের আওতায় রাখতে পারেন এবং সেই ট্যাক্স পরবর্তীকালে আমাদের প্রত্যেকের, মহিলাদের আন্দোলন ছিল, ছাত্রদের আন্দোলন ছিল, প্রত্যুত্থিত হয়। আমরা বলছি শুধু ওই GST কমালেই হবে না, কিভাবে স্যানিটারি ন্যাপকিনকে আরো বেশি সহজলভ্য করা যায়, পরিবেশ বান্ধব করা যায়, তার জন্য সরকারকে এবং আমাদের এই আত্মরক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। শ্রমজীবী মহিলাদের জন্য সন্তান প্রতিপালনের জন্য ক্রেশ তৈরি করার কথা, আমাদের কোলন্তাইয়ের কথা অনেকের মনে আছে, যখন সোভিয়েত রাশিয়া নতুন করে তৈরি হচ্ছে 1917 পর, যে নতুন পলিসি তারা নিয়ে এসেছিলেন শিক্ষার জন্য, মহিলাদের জন্য, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, তাতে ওই 1917 সালে এই কথা বলা হয়েছে যে মহিলা শ্রমজীবী, যে মহিলা কাজে যান, তিনি কলকারখানায় যেতে পারেন, তিনি খেতে যেতে পারেন, তিনি তার বাড়ির ঘরের কাজ করতে পারেন, ঘরের কোনো হস্তশিল্প, কুটির শিল্পের সঙ্গে যুক্ত হতে পারেন, তার যে সন্তান প্রতিপালন, আমাদের সমাজে একটা জেন্ডার ডিভিশন অফ লেবার আছে, যেখানে বাচ্চা প্রতিপালন করা, ঘরে রান্না বান্না করা, এগুলো সবটাই মহিলাদের কাজ। ফলে মহিলা যদি বাইরেও কাজ করেন, ঘরের কাজগুলো তাকেই করতে হয়। আমরা চাই মহিলাদের এই যে অর্পিত দায়িত্ব, তা থেকে তারা মুক্ত হন। সমাজের সন্তানের দায়িত্ব, সমাজের আগামী নাগরিকের দায়িত্ব সমাজ নিক, রাষ্ট্র নিক, প্রত্যেক এলাকায়, গ্রামীণ এলাকায় বিশেষত। ক্রেশ শুনলেই আমাদের খুব মনে হয় এটা খুব শহুরে দাবি। আসলে যে মা সকালবেলা উঠে খেতে কাজ করতে যান, তার বাড়ির ছোট্ট ছেলেটি মেয়েটিরও তো যত্নের দরকার। ফলে রাষ্ট্রের বন্দোবস্ততে, রাষ্ট্রের তত্ত্বাবধানে আমরা যদি গ্রামীণ এলাকাতেও পর্যন্ত, শহর থেকে গ্রামাঞ্চল, যেখানে যেখানে শ্রমজীবী মহিলারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের জন্য ক্রেশ তৈরি করার কথা আমরা বলবো। শ্রমজীবী মহিলাদের জন্য এলাকা ভিত্তিক যৌথ রান্নাঘর, যে কথা আমি আগে বলছিলাম, রান্না বান্না করাটাও শুধুমাত্র মহিলাদের কাজ না। এরকম বহু এক্সপিরিয়েন্স আমরা দেখেছি। ওই কোভিডের সময় যখন আমরা শ্রমজীবী ক্যান্টিন চালাতাম, আমরা দেখতাম যে লোকগুলো এসে কাজ করছেন, যে মানুষগুলো এসে কেউ সবজি কেটে দিচ্ছেন, কেউ রান্না বান্নায় সাহায্য করছেন, সবাই কিন্তু মহিলা ছিলেন না, পুরুষরাও ছিলেন। অনেকে প্রথমবার কাজ শিখেছেন, অনেকে প্রথমবার বুঝতে পেরেছেন যে সন্ধ্যাবেলা আমি বাড়ি থেকে এসেই যে চেঁচামেচি করি, আমার মা অথবা আমার বউ আমার জন্য খাবারটা রান্না করে রাখেননি কেন। ওই কমিউনিটি কিচেন, শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে করতে তিনিও শিখেছেন আসলে ওই সবজি কাটা, রান্নাঘরে 1.5 ঘন্টা 2 ঘন্টা গরম আগুনের সামনে দাঁড়িয়ে থাকা, তার শ্রমটা কি। ফলে আমরা চাইবো এই যে শ্রমকে তার লিঙ্গ থেকে আলাদা করা, জেন্ডার লেবার না, শ্রমটা শ্রমের মতো করে দেখে, যে মানুষ কাজ করেন, যে মহিলারা কাজ করেন, তার রান্না বান্নার জন্য কালেকটিভ কিচেন তৈরি হোক। আমরা কেরালাতে দেখেছি এই ধরনের বিভিন্ন উদ্যোগ, যেখানে গ্রামের মহিলারা, কোথাও কোথাও পুরুষরা, তারা 10টা 15টা বাড়ি মিলে একটা কমন ক্যান্টিন বা একটা কমন কিচেন চালান। সেখানে মাসিক কিছু টাকা দিলে দিনের 3টে মিল লোকের বাড়িতে পৌঁছে দেওয়া। তো এটাও আমরা করে দেখার চেষ্টা করব, যাতে যে মহিলারা বাড়ির রান্নাও করেন, বাচ্চাও প্রতিপালন করেন এবং খেতে কাজও করতে যান, তার শ্রমটা একটু লাঘব হয়। মহিলাদের জন্য সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষা কেন্দ্র, আমার মনে হয় বামপন্থীরা এক্ষেত্রে পথিকৃৎ। আমরা বার্ধক্য শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সবার জন্য শিক্ষা, পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে বেশি জোরের সঙ্গে বলেছি
আজকের দিনে দাঁড়িয়ে যখন আমার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যখন পড়াশোনাটাকে আর পড়াশোনা হিসেবে দেখা হচ্ছে না, শিক্ষার পরিসরটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে শিক্ষাকে আরো বেশি কুক্ষিগত করে তোলার চেষ্টা হচ্ছে, সেখানে আমরা চেষ্টা করব আমাদের এই আত্মরক্ষা আত্মমর্যাদা সমিতির মধ্যে দিয়ে, আত্মমর্যাদা কেন্দ্রের মধ্যে দিয়ে মহিলাদের কাছে শিক্ষাকে আরো বেশি সম্প্রসারিত করার, তাদের মধ্যে সায়েন্টিফিক টেম্পারমেন্ট, বিজ্ঞান মনস্কতা, সেটাকে আরো সুন্দর করে আরো স্পষ্ট করে গড়ে তোলা। মহিলাদের স্বনির্ভরতার স্বার্থে সমবায় সমিতি, এক্ষেত্রেও বামপন্থীরা সারা ভারত জুড়ে পথিকৃত। আমি যে এলাকার বাসিন্দা এবং যে এলাকা থেকে এবার নির্বাচনে লড়ছি, শ্রীরামপুর এলাকা, সেই এলাকায় একটা সময় কুটির শিল্পে, হস্তশিল্পে আমরা এগিয়েছিলাম। তাঁত শিল্প ছিল, জরি শিল্প ছিল, আড়ি শিল্প ছিল, বিভিন্ন জায়গায় ছোট ছোট বাড়িতে ওই ছিপের যে হুইল তৈরি হয়, সেই হুইল তৈরি হতো। মায়েরা, বোনেরা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শিল্পী, তারা স্বনির্ভর ছিলেন। আমরা দেখেছি এই 11 সালের পর থেকে এই ছোট ছোট যে শিল্পগুলো, সেই শিল্পগুলো ধুঁকতে বসেছে। কোথাও তারা ফান্ডিং পাচ্ছেন না, কোথাও বাজারের সঙ্গে কম্পিটিশন করে পেরে উঠছেন না। আমাদের মনে হয় এইটা নিয়েও একটা অল্টারনেটিভ ভাবা উচিত। আমরা ভেবেওছিলাম আজকে যেখানে নবান্ন রয়েছে, যেখানে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বসেন, সেই বিল্ডিংটা আসলে তৈরি হয়েছিল আমার ওই বাঁকুড়া সদর এলাকার যে আড়ি শিল্পী, যে জরি শিল্পী, তাদের জরি হাত তৈরি করার জন্য, যেখানে তারা তাদের প্রডিউস তৈরি করবেন, তাদের শিল্প তৈরি করবেন এবং সেটাকে সঠিক দামে উইদাউট এনি মিডল ম্যান তারা বাজারে বিক্রি করতে পারবে। আমরা চেষ্টা করব আমাদের এই আত্মমর্যাদা কেন্দ্রের মধ্যে দিয়ে, আত্মরক্ষা সমিতির মধ্যে দিয়ে মহিলাদের যে ক্ষমতায়, যে ক্ষমতায়ন শুধুমাত্র হাতে অর্থ দেওয়া নয়, যে ক্ষমতায়নে আমার রাজনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন হয়, এইরকম কোঅপারেটিভ গড়ে তোলার জন্য। নেক্সট, মহিলাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার জন্য কালচারাল সেন্টার। প্রত্যেক মানুষই তারা তাদের মতো করে গান, কবিতা লেখেন, ছবি আঁকেন। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা তো বিশ্বাস করি বা স্বপ্ন দেখি এমন একটা সমাজে যেখানে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম এবং 8 ঘন্টা রিক্রিয়েশন। মার্কস এই স্বপ্ন আমাদের দেখিয়ে গেছেন যে মানুষ কারখানায় গিয়ে হাতুড়ি পেটান, সেই মানুষ চাইলেই সন্ধ্যেবেলা তার কাজ থেকে ফিরে খুব ভালো শিল্পী, খুব ভালো গায়ক, খুব ভালো অভিনেতা হতে পারে। সেই ভিশনকে সামনে রেখে আমরা চেষ্টা করব মহিলাদের তাদের যে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটি, তাদের যে ট্যালেন্ট, তাদের যে মেধা, সেই মেধাকে কি করে আরো বেশি বিকশিত করা যায়, তার চেষ্টা আমাদের এই আত্মমর্যাদা কেন্দ্রের মধ্যে দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করব। মহিলাদের জন্য খেলার মাঠ এবং ধারাবাহিক ক্রীড়া কর্মসূচি। এই ওই যে যখন মহিলা কুস্তিগীররা রাস্তায় দাঁড়িয়েছিলেন, তারা তাদের অধিকারের জন্য কথা বলছিলেন, তাদের বিরুদ্ধে হওয়া প্রতিদিনের শারীরিক হয়রানির বিরুদ্ধে কথা বলছিলেন। ওটা খুব ইম্পর্টেন্ট কথা আমাদের মনে করিয়েছে। ওই হরিয়ানার প্রত্যন্ত অঞ্চল, যে অঞ্চলে এখনো ফিমেল ফেটিসাইড হয়, কন্যা ভ্রূণ হত্যা, অর্থাৎ আগে থেকেই জেনে নেওয়া হয় আমার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, যদি মেয়ে হয় তাহলে গর্ভেই তাকে মেরে ফেলার রীতি রয়েছে। ওদের সাথে কথা বলতে পেরে, ওই যখন দীনেশ ফোগাট অথবা সাক্ষী মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, ওরা বলেছে যে খেলার ময়দানটা, ওই কুস্তির আখড়া, সেটা কি করে তাদেরকে ওই যে একটা ঘেরা টোপ, একটা ভয়ঙ্কর পিতৃতান্ত্রিক সমাজ যেখানে মহিলাদের মানুষ হিসেবেই দেখা হয় না, তারা কি করে তাদের সম্মানের সিঁড়িতে পা দিয়েছে। ফলে আমরা চাইবো খেলার মাঠের মধ্যে দিয়ে যে মেয়েরা ঘরের মধ্যে রয়েছে, ঘরবন্দি রয়েছে, তাদেরকে আরো বাইরে বেরিয়ে আনা। আমাদের সবার খুব পছন্দের মানুষ, যাকে দেখে আমরা অনেকে উজ্জীবিত হই, ইলা মিত্র। ইলা মিত্র নিজে একজন খুব ভালো খেলোয়াড় ছিলেন। যদি সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না হতো, তিনি হয়তো জাপান অলিম্পিকে আমার দেশের প্রতিনিধিত্ব করতেন। ফলে ইলা মিত্ররা আমাদের স্বপ্ন দেখিয়ে গেছে যে মেয়েরা বিপ্লবী হতে পারে, মেয়েরা খুব ভালো অ্যাথলেট হতে পারে। আর এই দীনেশরা, সাক্ষীরা এটাও দেখিয়েছে যে মেয়ে কুস্তিগীর, যারা ওই কুস্তির রিঙে অপোনেন্টকে হারাতে পারে, তারা তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধেও ততটাই সোচ্চার হতে পারে। ফলে আমরা চেষ্টা করব আমাদের আত্মমর্যাদা কেন্দ্রের মধ্যে দিয়ে খেলাধুলোর পরিসর, স্পেশালি মহিলাদের জন্য, সেটাকে যেন আমরা বাড়াতে পারি। প্রান্তিক লিঙ্গ পরিচয় মানুষের সহায়তা। আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে 377-এর বিরুদ্ধে যে কথা বলা, আমাদের মনে হয়েছিল যে এমন একটা দেশ, যে দেশে আমি আর আপনি সবাই সমান। আজকে ইনসিডেন্টলি 14 তারিখ, আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, যিনি আমাদের সংবিধান দিয়েছেন, যিনি প্রথম আমাদেরকে সমানতার কথা শিখিয়ে গেছেন। 1 ভোট 1 পার্সন, একটা মানুষের একটা ভোট, প্রত্যেকে সমান হবে। সেক্ষেত্রে একটা মানুষ কার সাথে থাকতে পারবে, তার জীবন সঙ্গী কে হবে, সেই বেছে নেওয়ার অধিকার তার আছে। আমরা দেখেছি প্রান্তিক লিঙ্গের মানুষ, তাদেরকে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সেটা কার্যক্ষেত্র হতে পারে, সেটা সমাজে একঘরে করে দেওয়া হতে পারে, সেটা নানা ধরনের ইমোশনাল এবং শারীরিক আক্রমণ হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের এই যে আত্মমর্যাদা কেন্দ্র, সেই আত্মমর্যাদা কেন্দ্রের মধ্যে দিয়ে প্রান্তিক মানুষ, যে মানুষ তার লিঙ্গের কারণে প্রতিনিয়ত মার্জিনালাইজড হচ্ছে,
আরো বেশি প্রান্তিকতর হচ্ছে, সেই মানুষকে যতটা সাহায্য করা যায়, যেভাবে তার যেরকম সাপোর্ট প্রয়োজন সেটা দেওয়ারও আমরা চেষ্টা করব। আমাদের আইডিয়া যে 2024 সালের মধ্যে সর্বত্র আমরা এই মহিলা আত্মরক্ষা কেন্দ্র গড়ে তুলতে পারবো এবং যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের ক্ষেত্রে আমরা সরাসরি হস্তক্ষেপ করব। এখন অনেকে বলতে পারেন 1 বছরের মধ্যে আপনারা এত কিছু করবেন কি? আমরা এখানে যা যা বলেছি তার মধ্যে 11টা এমন কথা রয়েছে যে 11টা কথা বলার জন্য নতুন করে ইনফ্রাস্ট্রাকচারের আমাদের প্রয়োজন হবে না। এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যে স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে যদি আমরা রিইনভেস্টমেন্ট করি, সেগুলো যদি সরকারি বিনিয়োগ বাড়ানো যায়, তাহলে স্বাস্থ্য সম্পর্কিত মহিলাদের সমস্ত সমস্যাকে আমরা ট্যাকেল করতে পারবো। শিক্ষা ক্ষেত্রে 6% জিডিপি যদি আমরা বাড়াতে পারি, তাহলে এই যে মহিলাদের অনেক কম বয়সে বিয়ে হয়ে যাওয়া, স্কুল ছুট হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাগুলোকে আমরা ট্যাকেল করতে পারবো। সুতরাং এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা আমাদের কথা বলা, আমাদের বলা 11টা প্রকল্প আমরা এই মুহূর্তে চালু করতে পারি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে, বিকল্পের খোঁজ নিন। এমন বিকল্প যে বিকল্প হাতরাস তৈরি করে না, যে বিকল্প সন্দেশখালী তৈরি করতে পারে না। ইলামিত্র, কল্পনা দত্তদের দেখানো পথে আগামী দিনে আপনারা বাম ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করুন। এটুকু বলে আমার কথা শেষ করব। ধন্যবাদ। আচ্ছা, দীপশিতার সাথে তো ও আমাদের এই পুরো আত্মমর্যাদা আত্মরক্ষা যা সমিতি, যেটা আমাদের, আমরা যেটা নিজের হক নিজের ধকে আমরা পেতে চাইছি আপনাদের সবার সাহায্যে। দীপশিতা বলেছে আমাদের সঙ্গে আরো 4 জন আছে। সোনামণি টুডু ইতিমধ্যেই দীপশিতাও সম্পর্কে বলেছেন, আপনারাও জেনেছেন। আমাদের ঝাড়গ্রাম লোকসভা থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমরেড সায়রা শাহ হালিম, ওনার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কমরেড জাহানারা খান, বিধানসভাতেই 2 বার তিনি এমএলএ ছিলেন, এখন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওদিকে রয়েছেন শ্যামলী প্রধান, কমরেড শ্যামলী প্রধান। শ্যামলী প্রধান তিনিও লোকসভার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সন্ত্রাসের আঁতুড়ঘর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 2016-তে তিনি বিধায়িকা হিসাবেও ওই এলাকায় নিজের ধকেই মানুষকে সাথে নিয়ে কাজ করেছেন। ফলে ওনারাও ওনাদের পক্ষ থেকেও একদিকে গোটা দেশ, একদিকে আমাদের পশ্চিমবঙ্গ এবং নিজের লোকসভা কেন্দ্রের, শুধুমাত্র আমাদের কাছে তো ভোট মানে তো ভোটের মরশুম নয়। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা যারা প্রতিদিন মানুষের শ্রেণী সংগ্রামের সাথে, মানুষের সাথে খেটে খাওয়া মেহনতি প্রান্তিক মানুষের লড়াইয়ে থাকি, আমাদের লড়াইটা সারা বছর। ফলে আমাদের সারা বছরের লড়াই এবং এই নির্বাচনী সংগঠনে মানুষের কাছে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে বলবে। কি আর অভিজ্ঞতা নতুন করে বলবো বলুন? পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে কাজ পাচ্ছে না, অন্য রাজ্যে আছে, শুনতে খুব ভালো লাগে। পরিযায়ী শ্রমিক কাজ পাচ্ছে না, বাইরে যাচ্ছে, খেটে খাচ্ছে, চলে আসছে। তাদের যা জীবন যন্ত্রণা, এ ভয়ঙ্কর রূপ নিচ্ছে, ভয়ঙ্কর। কোচবিহার জেলার সাহেবের হাটে বাড়ি দীপঙ্কর বর্মন, একটা বাচ্চা মেয়ে, 7 বছর কি 6 বছর তার নাম। বাবা নাইট গার্ডের কাজ করে, মাও সেখানে পরিযায়ী শ্রমিক। ওই 6 বছরের বাচ্চা মেয়েটাকেও রেপ করে খুন করল। এখন মেয়েটার ডেড বডি গোয়াতে ওয়াস থানাতে সেখানে পড়ে আছে। বামপন্থীরা, ছাত্র যুবরা, শ্রমিক সংগঠনের, সিপিআইএম এর কর্মীদের আজকে প্রায় প্রতিদিনের কমন কাজে পরিণত হয়েছে মরে যাওয়া, খুন হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে কাঁধে করে কোনো রকমে বাড়ি ফিরে নিয়ে আসা প্রতিদিনের। আমরা এই সিস্টেমের বদল ঘটাতে চাইছি, সবাইকে সাথে নিয়ে। আমাদের আছেন কমরেড সায়রা শাহ হালিম,
আমি বলছি। নমস্কার, আমি প্রথমে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি ইংলিশ আর হিন্দিতে বলবো। তো আপনি তো জানেন, দীপশিতা আপনাকে ব্রিফ করেছে, মীনাক্ষী আপনাকে ব্রিফ করেছে। তো I'll just illustrate what the party plans to do for women's empowerment and women's social security. আপনি যা দেখছেন পুরো ভারতের ঘটনা, संदेश खालीर आपने देखे, कामदुनी, हाथरस, उन्नाव, कथुआ, मणिपुर, संदेश खाली. So these are very pertinent issues that have come to the point. ये सब बहुत भयानक घटनाएं हैं जो देश के सामने आ रही हैं औरतों के प्रति. अभी हमें समझना पड़ेगा कि the people who are enforcing law and order, they are themselves the perpetrators of crime. It is so ironic that the people who are supposed to be lawmakers and who are supposed to be safeguarding the security and safety of women are themselves the perpetrators of crime. Now, let me just illustrate a report which can show how lawmakers and sitting MLAs have been charged with rape or have been charged with offenses against women. मैं आपको भी उदाहरण देती हूँ कि यहाँ पे जो सांसद में या जो अध्यापक हैं, एमएलए हैं भारत में, कौन से राजनीतिक दल सबसे बड़े केसेस हुए हैं उनके अगेंस्ट क्राइम्स अगेंस्ट विमेन, आप ये सोच लीजिए। और कुछ राजनीतिक दल ऐसे लोगों को टॉलरेट कर रहे हैं जो विमेन पे अत्याचार कर रहे हैं, औरतों पे अत्याचार कर रहे हैं, और यहाँ पे रेप के केसेस इंक्रीज हो रहे हैं। So I'll just pull out a report and it will be clear for everyone. सबसे पहले प्रथमेर, a total of 134 sitting MPs and MLAs have cases related to crimes against women, which includes 21 MPs and 113 MLAs. Shocking. And I don't know how we are tolerating this. 7 BJP members, apni mone rakhben, 7 BJP members are facing rape charges. Maximum in any party, shop theke, maximum. In any party, a report revealed on Thursday. Jaja, important point ache, ami read korchi. So now, this report also points out that among the various political parties, BJP has the highest number of sitting MPs and MLAs, with 44 members against whom cases of crime against women have been registered. It is said that cases of rape have been registered against 7 BJP MPs and MLAs. Now, the report also said that among the states, West Bengal has the highest number of sitting MPs and MLAs facing declared cases of crimes against women. We need to pay attention to this because we are right now in the forefront of elections. This report says that 26 MPs and MLAs from West Bengal, followed by Maharashtra and Odisha each, with 14 sitting MPs and MLAs who have declared cases related to crimes against women, while with 1 case each, Rajasthan, Manipur, Himachal Pradesh, Arunachal Pradesh have the lowest number of MPs and MLAs with declared cases of crimes against women. So, ja manusher ei bhabche ki we have the only existing sitting woman chief minister, ye report to expose kar raha hai कि यहाँ पर वेस्ट पश्चिम बंगाल में भी how much crimes against women we are tolerating. तो आपने तो जाने कि कथुआ में जो कांड हुआ था, it was an 8-year-old girl, आसिफा. अब ये crimes कौन commit किए थे? Now she belonged to the Bakarwal community.
तो जम्मू के कुछ लोग थे जो नहीं चाह रहे थे कि वो बकरवाल कम्युनिटी वहां पे रहे, तो बकरवाल कम्युनिटी को भगाने के लिए दिस अपेरेंटली वाज प्लांटेड। तो आपने एक तो अपनी मोने रखबेन। नाउ दीज पीपल हैड अफिलिएशन, जो परपेट्रेटर्स थे आसिफा बीबी के, जो 8 साल की बच्ची का जिसका रेप हुआ था, वो लोग भारतीय जनता पार्टी वो रेपिस्ट को सपोर्ट की, और जो जम्मू में जो लॉयर्स थे वो रेपिस्ट का केस को लेकर दे फॉट फॉर द रेपिस्ट। अभी यहां आपने देखा है कि जो गुजरात में जो दंगे हुए थे, और वहां पे हम देख रहे हैं कि जब वो रेपिस्ट की रिहाई हुई जेल से, उनको माला चढ़ाई गई, लड्डू खिलाया गया, और वो सब भारतीय जनता पार्टी के मेंबर्स हैं। आपने तो जाने उन्नाव, हाथरस, तो इन सब में भारतीय जनता पार्टी का हाथ है। संदेश खाली में तृणमूल कांग्रेस का हाथ है। तो दुटोई पार्टी दुर्नीति करছেন। Both the parties are very violent against women. Now we have the existing candidates who are going to fight the Lok Sabha election. So I'm going to read out some points that in case we are elected, what safety measures we are going to incorporate to ensure that there is safety and security of our women in West Bengal. प्रथमे जो एमपी का जो फंड होता है, तो एक सिग्निफिकेंट अमाउंट जो एमपी का फंड होता है वो अलोकेट होएगा अगर हम लोग इलेक्ट होंगे इस इलेक्शन में 2024 में। महिला आत्ममर्यादा केंद्र, तो यहाँ पे अलॉट होगा, और ये केंद्र देखेंगे कि औरतों की जो महिलाओं के विकास के लिए, उनकी सुरक्षा के लिए क्या क्या नीतियां हम लोग इम्प्लीमेंट कर सकते हैं। तो ये जो महिला आत्मरक्षा समिति की जो यूनिट्स होंगी वो विभिन्न छात्र में जो है एस्टैब्लिश करी जाएंगी। दे विल बी एस्टैब्लिश्ड इन वेरियस एरियाज and they will be utilized in engaging women and women's organizations in active efforts to tackle violence against women. औरतों के प्रति आप जो अत्याचार देखते हैं, जो हिंसा देखते हैं, जो हिंसा की जो घटनाएं हम देख रहे हैं, संदेश खाली अभी घटा है, बहुत ही भयानक केस है, तो ये जो संस्थाएं हैं देखेंगी, and we will ensure that the cases, the violence against women, we will ensure that these do not happen. निर्भया फंड्स के आपने देखे होंगे, these are very underutilized funds. निर्भया फंड्स, you look at the usage. अभी भारतीय जनता पार्टी की बोलते हैं कि बेटी पढ़ाओ बेटी बचाओ, कौन सी बेटी बची जा रही है? जब आप उन्नाव का केस देख लीजिए, आप हाथरस का केस देख लीजिए, आप मणिपुर का देख लीजिए। मणिपुर में अभी तक भारतीय जनता पार्टी और इवन आप प्राइम मिनिस्टर ने इस बात पे गौर नहीं किया है कि वो मणिपुर में जाके he'll take a stock of what is happening. So we really need to take all these seriously, and let me also iterate once again, the CPM will take the whole issue of women's safety and security very seriously. We will ensure that crimes are minimized and the culprits of various violences are brought to book. Now एक और चीज है कि मैंने तो बता दिया पहले कि एमपी रिसोर्सेज में ये आत्ममर्यादा केंद्र होंगे। फिर ये जितने भी चैलेंजेस होती हैं औरतों के प्रति, we are going to study this and ensure that they don't face such challenges. Now ये क्या जिम्मेदारी होगी महिला आत्मरक्षा समिति की? Offering legal counsel to women facing domestic or sexual violence, conducting frequent workshops and programs while providing a helpline to combat domestic violence, establishing trauma care units for all survivors, providing training in martial arts and other self-defense techniques, combating child marriage and dowry through the efforts of the Mahila Atmaraksha Family Samiti, taking decisive actions against trafficking through the efforts of the Mahila Atmaraksha Samiti,
तो यहाँ पे जो जिम्मेदारी होगी महिला आत्मजाता केंद्र की, वो होगी establishing a year-round active health center। जो औरतों के प्रति आप हेल्थ देखते हैं, gynecological issues are hidden, it does not come out in the forefront क्योंकि लोग शर्माते हैं and people don't talk about women's health so much. So we are going to ensure that women's health will be a primary moot point that we can focus upon, and this will be ensured कि महिलाओं पे जो gynecological issues होती हैं, perimenopause, menopause, gynecological issues, देख लीजिए, moment a girl comes into puberty, she has to face these challenges, लेकिन ये जो महिलाओं के जो challenges होते हैं, it is not really discussed, and you know the CPIM will ensure that we discuss women's health. तो ये year-round active health center बनाया जाएगा, particularly relating to maternity-related needs. Installing sanitary pad vending machines. The Bharatiya Janata Party thinks that sanitary pads is a luxury. आपने तो देखा है GST. It is not a luxury, it's a necessity. Villages में आपने देखा है जो menstruating women जिनके पास access नहीं है sanitary pad का, open fields में होती हैं, they use grass. When my sisters are using grass for menstruation, उनको UTI हो जाता है, urinary tract infection हो जाता है. So this is not a luxury, it is a necessity that we provide free sanitary pads wherever we can. Is installing sanitary pads, vending machines in all neighborhoods and distributing pads to every household, promoting the use of environmental friendly modes, menstrual cups. अभी हमने देखा है कि एक sustainable mode हो गया है because there is a term known as menstrual poverty, right? Families cannot afford to buy even sanitary pads. इतनी गरीब families हैं कि वो sanitary pads भी नहीं खरीद सकते. तो लेकिन एक menstrual cup आएगा, cup जो आता है, it can last for 2-3 years and it is very sustainable. अभी जो dispose करा जाता है menstrual pads. So now studies have found that you know it has certain material which is not biodegradable, but menstrual cups is something that is sustainable and it is also made of biodegradable material. तो ये हम लोगों को educate करना होगा to women, and what our party is going to do, that we are going to use sustainable modes of disposing of menstrual hygiene products. फिर यहाँ पे establishing female education centers जो हैं to promote literacy and impart basic scientific knowledge to women. The CPIM is the only political party जो religion और politics को mix नहीं करती. अगर आप विश्वास करते हैं जिस भी धर्म में विश्वास करते हैं, we do not put it out in the public domain. We do not wear our religion on our sleeves. We believe in imbibing a scientific temperament amongst people. तो ये scientific एक सोच जो होता है, एक नीति होता है, एक progressive thought होता है, उसको हम लोग encourage करेंगे. Then I think I will wrap up because there are other two speakers. Cultural centers होते हैं, संस्कृति के जो centers होते हैं, उसमें we will promote cultural programs, organizing sports activities for women, and offering support to individuals from marginalized gender identities. जो LGBTQIA communities होती हैं और जो marginalized communities होते हैं, उनको भी support देंगे. So I'll give over the mic to Meenakshi. সোনামণি টুডু আছে, ঝাড়গ্রামের বান্দোয়ান থেকে ওই পাটে ওরা কাজ করছে, ছাত্র যুবদের মধ্যে থেকেই কাজ করেছে, এখনো বলছে। नमस्कार। सबसे पहले जो भारत का संविधान निर्माता डॉक्टर भीमराव अंबेडकर की जयंती पर मेरे तरफ से और मैं CPIM पार्टी की तरफ से कोटि कोटि नमन करती हूँ। साथ में जो बंगाली नव वर्ष है, सभी बंगाल वासी को मेरे तरफ से शुभकामनाएं। ये जो मीनाक्षी दीदी, दीक्षिता दीदी ने ये लोग बताए, महिला के ऊपर जो हो रहे हैं अत्याचार, बहुत सारे महिला के ऊपर जो अत्याचार हो रहे हैं, सिर्फ एक बड़े महिला के ऊपर नहीं हो रहे हैं,
भ्रूण से लेकर जब वो पेट में रहती है उस टाइम से उसके ऊपर अत्याचार शुरू हो जाता है। और ये शुरू होते होते हर जगह में हम लोग देखते हैं, जब वो छोटे उम्र में स्कूल जाती है, वहां से जब माध्यमिक में जाती है, ऐसे कर करके उसके ऊपर बहुत सारा अत्याचार होती है, एकदम वृद्धा अवस्था तक। ये सब तो अलग से बोलने की जरूरत नहीं, ये लोग ने बोल ही दिए हैं। मैंने जो काम किया है, या तो हम लोग बांदवान एरिया में जो हम लोग काम किया है, मैंने काम किया है, एक महिला का जो सबसे ज्यादा जो शारीरिक परिवर्तन होता है वो होता है किशोरी अवस्था में। शारीरिक चेंज होने के साथ साथ उसका मेंटली में भी बहुत सारे चेंजेस आते हैं। तो मैंने जब बहुत सारे सोशल इश्यूज पर काम किया, तो इसमें भी जो मेरे को लगा कि जो सबसे ज्यादा काम करना चाहिए वो है किशोरी बालिका के ऊपर जो चेंजेस आता है उसका शारीरिक एवं मानसिक में, वो उसका जो एज होता है 10 से 20 तक, जो हम लोग बोलते बार बार जो जिक्र कर रहे हैं सैनिटरी पैड का, जो जब एक किशोरी बालिका का जो मासिक धर्म होता है उस टाइम जो साफ सफाई का जो ध्यान रखना पड़ता है, खास करके देखा जाता है एकदम ग्रामीण इलाके में इसके बारे में बहुत ही कम अवेयरनेस है। अभी तो बहुत सारे स्कूल में कहा जाता है कि सैनिटरी नैपकिन दिया जाता है, पर ऐसे नहीं है। अभी जो हम लोग का जो पश्चिम बंगाल का अगर बात करें, अभी टीएमसी सत्ता में है, वो बोलते हैं कि स्कूल में बहुत अच्छा से ये सब ध्यान रखा जाता है, लेकिन बिल्कुल ऐसे नहीं है। इसीलिए हमने इस पर ज्यादा फोकस किया। इसमें इसलिए काम करना चाहिए जब किशोरी बालिका जब सबसे पहले जब इस अवस्था में आती है तो वो बहुत ज्यादा डर जाती है, उसका मेंटली में उसका असर पड़ता है। इसलिए इसमें ज्यादा अवेयरनेस का काम करना चाहिए। और ये जो साफ सफाई इस टाइम होता है, जो अगर साफ सफाई पर ध्यान नहीं दिया जाए, इसमें जो बीमारी होती है वो बहुत ही खतरनाक है। और इस टाइम जो किशोरी बालिका है वो अपने जो फ्रेंड्स या अपने पेरेंट्स को भी ज्यादातर शेयर नहीं कर सकते हैं। थोड़ा सा उसमें घबराहट या उसको शर्म लगता है, जो बोल नहीं पाती है। इसीलिए हमने इस पर काम किए और इसमें बहुत ज्यादा अवेयरनेस की जरूरत है। मैं और एक चीज बात करना चाहूंगी, हम लोग जब महिला के ऊपर जो हम लोग बात कर रहे हैं कि हम लोग महिला के लिए जो हम लोग संसद में खड़े हैं, जीतने के बाद हम लोग क्या कर सकते हैं या क्या बात करना चाहिए, ये जो हम लोग देख रहे हैं पश्चिम बंगाल या मणिपुर जैसे घटना, ये एक एकदम सा उदाहरण है। ये जो संदेश खाली या मणिपुर में हो रहा है ये एकदम उदाहरण है। बाकी बहुत सारे जगह में ऐसे घटनाएं घट रही है। और संदेश खाली में जो घटना घटी ये तो एकदम से प्री प्लानिंग टाइप का था। 2011 से सत्ता में जब टीएमसी आए, पहले तो नहीं हुआ था, उसके 2013 में जब वो लोग विधानसभा में जीता, उसके बाद से वो लोग चालू किया अत्याचार करना। यहाँ जो संदेश खाली में जो घटना हुआ उसमें भी आप लोग गौर कीजिएगा, लेकिन उसमें एससी ज्यादा है। और जो मणिपुर में हुआ उसमें भी वो लोग एसटी है। संविधान में तो एससी एसटी के लिए जो एससी एसटी अत्याचार निवारण अधिनियम बनाया गया है, जो 1989 में और पूरा भारत देश में लागू हुआ 1990 में। लेकिन ये कहाँ है? आज हमारा यही क्वेश्चन है, जब संविधान में इसका प्रावधान है तो ये कहाँ है? एससी एसटी के साथ ज्यादातर हो रहा है, क्योंकि एससी एसटी ज्यादातर जंगल एरिया यानी कि ग्रामीण इलाके में रहते हैं। उसमें अवेयरनेस की कमी तो है ही, लेकिन सरकार का भी कोई नजर नहीं है। जो उसमें शोषण करना चाह रहे कर रहे हैं। हर दिन हर साल उसमें जो डेटा बढ़ रहा है 2 से 3% उसका डेटा बढ़ रहा है, कम नहीं हो रहा है। हम लोग जो मणिपुर में देखे, हम लोग का सेंट्रल में बैठी हुई है द्रौपदी मुर्मू जो राष्ट्रपति है, और हम लोग का जो पश्चिम बंगाल में है ममता बनर्जी, वो भी एक महिला है। लेकिन किसी ने इसके बारे में कुछ नहीं बोले। जो संदेश खाली में हुआ उसमें भी वो चुप रही, जो सेंट्रल में हुआ द्रौपदी मुर्मू भी उसके बारे में कुछ नहीं बोली। क्योंकि ये सरकार जो है, जो महिला के ऊपर जो अत्याचार हो रहे हैं एकदम शुरू से लेकर, हम सिर्फ नहीं बोल रहे जो संदेश खाली में हुआ, जो मणिपुर में हुआ उसके बारे में सिर्फ हम नहीं बोल रहे हैं, जो एकदम शुरुआत से हो रहा है, लेकिन इस पर कुछ भी ध्यान नहीं है। वो लोग अपना लूटपाट कर रहे, खा रहे, रह रहे हैं। लेकिन हम लोग जो वाम फ्रंट जो
हम लोग मनोनीत महिला, अभी जो हम लोग एमपी के लिए हम लोग लड़ रहे हैं, हम लोग का जो लड़ाई है सबसे ज्यादा हम लोग का फोकस है महिला के ऊपर, क्योंकि महिला जो है हम लोग माँ बोलते हैं, उसको इज्जत से सब लोग माँ बोलते हैं, हर दुख सुख में हम लोग माँ का ही याद करते हैं। लेकिन आज माँ के साथ ही इतना अत्याचार हो रहा है, सबसे ज्यादा देश में अत्याचार हो रहा है भारत में एक माँ के साथ, एक महिला के साथ, एक बेटी के साथ। हम लोग इसके लिए लड़ाई कर रहे हैं, महिला की आत्मा सम्मान की रक्षा के लिए। दीदी लोग ने बताया, हम लोग बहुत कुछ सोचे हैं, बहुत सारा प्लानिंग बनाए हैं, आगे हम लोग लड़ेंगे। ये जो हम लोग देख रहे हैं, हम लोग का पश्चिम बांग्ला में 100 दिन का रोजगार तो कुछ है ही नहीं, कोई नौकरी के लिए नियोग नहीं है, केंद्र में भी नहीं है। लड़के बाहर जा रहे हैं, साउथ में जा रहे हैं वो लोग काम करने, लेकिन एकदम से जो लड़के लोग पढ़ के वो लोग अगर बाहर नहीं जा पा रहे हैं तो एकदम वो लोग घर में चुपचाप बैठ रहे हैं, पढ़ लिख के बेरोजगार है। अगर कोई थोड़ा सा साहस जुटा के बाहर जा रहे हैं तो आप सोच सकते हैं कि उस महिला के साथ बाहर में उसको क्या क्या फेस करना पड़ता है। जो अपना जो घर में जब वो सुरक्षित नहीं है तो अदर स्टेट में जाके उसको क्या क्या फेस करना पड़ता है। हम लोगों का लड़ाई जो है इसके लिए है, महिला को आत्मा सम्मान, महिला को सशक्त बनाने के लिए जो जो हम लोग कदम उठाए हैं हम लोग बोल चुके हैं, और मैं अपना बात यहीं पर मैं विराम देती हूँ। सबको धन्यवाद। अच्छा, श्यामली प्रधान उन्हीं बोलছেন। সকলকে নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমাদের যা আলোচনা আমাদের নেত্রী মীনাক্ষী বলেছেন এবং দীপশিতা ধর, উনিও বিস্তারিত আমাদের আগামী দিনের সংসদ হিসাবে আমরা কি করতে পারি উনি রেখেছেন, এবং আমাদের আরো দুজন প্রার্থী ওনারা বলেছেন। আমি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে এই কটা দিনে প্রচারের মধ্য দিয়ে আমার যা অভিজ্ঞতা, যেটা মানুষ চাইছে এবং আমাদের যেটা বলার, নিজের হক নিজের ধকে আমাদের করে নিতে হবে, এবং মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে যে আমরা যারা মেয়েরা গোটা ভারতবর্ষ এবং রাজ্যে এবং একদম গ্রাম স্তরে নেমে কাজের মধ্যে আছি, লড়াই সংগ্রামের মধ্যে আছি, সেখানে মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আলোচনার বিষয় সংসদে তুলে ধরা। সেই হিসাবে যেটা বলা যে আমি 2016-তে বিধানসভায় বিধায়িকা হিসাবে ছিলাম। আমাদের এখানকার যে সরকার, তৃণমূল সরকার, সেই সরকারের সময়ে আমি একজন নির্বাচিত প্রতিনিধি, একজন মহিলা এবং এসি অংশের, সেখানে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত বাধার যে সৃষ্টি, এই তৃণমূল সরকারের প্রশাসন থেকে শুরু করে লোকজনেদের, আমরা যেটা বিধায়ক উন্নয়নে যে অর্থটা পেতাম সেটা আমাদের কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে কাজ করা, সেখানেও পর্যন্ত একজন সিপিএম এর বিধায়ক হিসাবে আমাকে কাজ করতে দেওয়া হতো না। একমাত্র স্কুলের শিক্ষকরা তাদের উন্নয়নের কাজ ছাড়া পঞ্চায়েত সমিতিতে আমাদের টাকা খরচ করতে দেওয়া হয়নি। সেই হিসাবে আমাদের বলার বিষয় যে আজকে যিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কথা বলছেন, মেয়েদের কথা বলছেন, আমরা যখন প্রচারে যাচ্ছি মেয়েরা কিন্তু তাদের নিরাপত্তার কথাটা বেশি করে বলতে চাইছে, যে আমরা মুখে কথা বলতে পারছি না, আমাদের ছেলে মেয়েদের চাকরি নাই, আমাদের মেয়েদের চাকরি নাই, এসএসসি বন্ধ আছে বামপন্থী সরকার চলে যাওয়ার পরে, আমাদের কর্মসংস্থান কোথায়? যে কর্মসংস্থানের কথা আজকে আমাদের এখানে বলা আছে, যে মেয়েদের কর্মসংস্থানটা কোথায়? আজ 100 দিনের কাজে আমাদের যে সমস্ত দিন মজুর মহিলারা কাজ করেন তারা কোথায় আছেন? আমাদের রাজ্যে কাজ বন্ধ আছে। আজ পরিযায়ী শ্রমিক যারা, তারা কাজের জন্য বাইরে যাচ্ছে, সেখানে মেয়েদেরকেও তাদের সাথে যেতে হচ্ছে। গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই পরিস্থিতি।
আজকে আদিবাসী মহিলা বেশি বেশি করে আমাদের রাজ্যে ধর্ষিতা হচ্ছে এবং রাজ্যের বাইরেও আমরা অন্যান্য রাজ্য দলিত মেয়েদের উপরও যে অত্যাচার নিপীড়ন আমরা দেখতে পাচ্ছি। সংখ্যালঘু মেয়ে তাদেরও রেহাই নেই। আমরা বগডুইয়ের ঘটনা দেখেছি, সেখানে জ্যান্ত শিশু কন্যা সহ পুড়িয়ে মারা হয়েছে। না প্রশাসনের হেলদের, সেখানে আমরা দেখতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি টাকার থলি নিয়ে গিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। আজকে দাঁড়িয়ে একটাই বলার কথা যে আমরা মানুষও চাইছে সাংসদ হিসাবে আমাদেরকে নিয়ে যাওয়া, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্যে দিয়ে মানুষ যাতে বামপন্থী যে সমস্ত প্রার্থীরা আছেন মহিলা হিসাবে, আমরা সেখানে গিয়ে যে সমস্ত নিচের স্তর থেকে মহিলাদের কর্মসংস্থান, আত্মরক্ষা, সম্মান, অধিকার এইগুলো নিয়ে যেতে চাই। এই নিয়ে আমাদের এখানে আলোচনা। এবং সেখানে আমাদের যে তৃণমূল সরকার আছেন তিনি যেভাবে আরএসএসকে প্রসারিত করার চেষ্টা করছে, এটাকে মনুবাদ সেখানে মাথাচাড়া দিচ্ছে। এবং বিজেপি যেভাবে বিভ্রান্ত করছে মানুষকে নানাভাবে, সেখানে এনআরসি যাই হোক আমাদের মহিলারাও সেখানে বিভ্রান্ত হওয়ার চেষ্টা করলেও আমরা সেই জায়গাতে নিজেদেরকে আস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টাটা আমরা করছি। আমাদের এখানে যা যা আলোচনা হয়েছে সেইগুলো আমরা মানুষের সাথে থেকে নিয়ে যাওয়ার, মানুষ যদি আমাদেরকে সাংসদের পাঠান আমরা সেইগুলো নিয়ে আলোচনা রাখবো এবং লড়াই সংগ্রামের মধ্যে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে আমাদের কথা। আচ্ছা, কমরেড জাহানারা খান আছেন, এখন কমরেড জাহানারা খান উনি বলছেন, এরপর আপনাদের যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের যা থাকবে তার কথা আমরা বলার চেষ্টা করব। প্রথমে নমস্কার, বাংলা নববর্ষের সকলকে প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার সাথে সাথে আজকে আপনারা জানেন যে আমাদের ভীমরাও আম্বেদকরের জন্মদিন, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন। আজ সেই সংবিধান আজ প্রশ্নের চিহ্নের মুখে আছে। তাই সংবিধান রক্ষার যে কাজ আমরা নিশ্চয়ই আগামী দিনে করব। এবং আজকে আমাদের যে আলোচনা মীনাক্ষী, দীপশিতা, আমাদের সায়রাদি, আমাদের সোনামণিদি এবং আমাদের শ্যামলীদি আপনাদের কাছে রেখেছে। আমি দু চার কথা বলতে চাই। 2011 পরিবর্তনের পরে বিধায়ক হওয়ার সুযোগ পেয়েছিলাম মানুষের আশীর্বাদে। সেই সময় যে বিধানসভাটাকে দেখেছিলাম, আপনারা অনেক সাংবাদিক আছেন জানেন, প্রথমেই আমরা প্রতিবাদ করেছিলাম যে গোটা রাজ্য জুড়ে যেভাবে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, পার্ক স্ট্রিটের ঘটনা প্রথম যখন ঘটনা ঘটে আমরা বিধানসভাতে তুলেছিলাম, তখন বলেছিল ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। আজ গোটা রাজ্যবাসী দেখছে যে গোটা রাজ্যের বুকে কিভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে। আমরা দেখেছিলাম আমাদের নিরাপদ সর্দার সন্দেশখালি নিয়ে বলার সময় যখন তিনি বলতে উঠেছিলেন, এই শুভেন্দু অধিকারী তখন দিদির প্রিয় ছাত্র ছিলেন, এই সোনালী অধিকারী, এরা সবাই ছিলেন, এবং সোনালী গুহ, সরি, তারা বলতে দেননি, স্পিকারকে বলে মাইক অফ করে দিয়েছিলেন। আজ আমি তা বলছি না, আপনারা বিধানসভা রেকর্ড যদি খুঁজে পান আপনারা পেয়ে যাবেন, এগুলো তো সবাই জানে। আজ যে কথা নিরাপদ সর্দার বলতে চেয়েছিলেন, আজ সে মানুষ প্রতি পদে বুঝতে পারছেন যে ওখানে কি হচ্ছে। আমরা আপনাদের কাছে বলতে চাইছি গোটা রাজ্য জুড়ে যে খাদ্যের দুর্নীতি হচ্ছে, আমি বিধানসভাতে আটার প্যাকেট নিয়ে এসে প্রমাণ করে দেখিয়েছিলাম, যেটা আমাদের ওখানে আমরা দিয়েছিলাম 90% ভুসি আর 10% আটা, মানুষকে জনগণকে খাইয়ে বোকা বানাচ্ছে। সেই আটার প্যাকেটের রিপোর্ট বিধানসভা তার পেশ করতে পারেনি।
গোটা রাজ্যের নারী নির্যাতনের ব্যাপারে যখন বিধানসভাতে তুলেছিলাম, এই মেমারির মহিলা বিধায়ক আমাকে কটূক্তি করেছিল, যা পেপারের মাধ্যমে সবাই জানেন। আজ তো মানুষ, গোটা মানুষ বুঝছে যে যারা বদলা নয় বদল চায় বলে যারা এসেছিল তারা কিভাবে। আজ আমরা বিধানসভায় শূন্য ঠিক কথা, পঞ্চায়েতে শূন্য ঠিক কথা, কিন্তু আজ দুর্নীতিটা কোন পর্যায়ে পৌঁছেছে। আজ আমরা নেই বলেই এই দুর্নীতি। আমরা আপনাদের কাছে বলতে চাইছি, সেন্ট্রাল গভর্নমেন্টের 2014 পরে যে এলেন, 10 বছরের মধ্যে গোটা দেশটাকে যেভাবে বিভক্ত করছেন, মেরুকরণ করছেন, আদিবাসীদের উপর, সংখ্যালঘুর উপর যে ধরনের অত্যাচার করছেন, তার বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। এবং আমরা যদি আগামী দিনে সংসদে জিততে পারি, আমরা কি করব সেটা আমাদের নেতৃত্ব আপনাদের কাছে বলেছে। আমরা যদি আগামী দিন আমরা আসি, আমরা মানুষের স্বার্থে, মহিলাদের স্বার্থে কি করব সেটা আপনাদের কাছে খোলা কাগজের মতো দেওয়া হয়েছে। আমরা ভুলিনি, বামপন্থী সরকার থাকাকালীন সংখ্যালঘু সম্প্রদায়ের কাজ আগে নিয়ে আসার জন্য 2096 সালে জানেন মহিলা সংখ্যালঘু কমিশন গঠন করেছিলেন। এবং সেই সময় যা মাদ্রাসা তৈরি হয়েছিল, দিদি যখন এলেন তো বলেন 10,000 মাদ্রাসা আনঅর্গানাইজ তৈরি করব। 10,000-এর মধ্যে 235টা আনঅর্গানাইজেশন মাদ্রাসা, যাদের টাকা পয়সা কিছু দিবে না, সেটা উনি করেছেন। 59টা মার্কেটিং হাব, যার মধ্যে 56,000 ছেলে মেয়ে কাজ করবে, একটাও কিছু হয়নি। সংখ্যালঘুদের মধ্যে ভাওতা দিয়েছেন। আপনারা এই দুদিন আগে ঈদ পরব গেল, আপনারা দেখেছেন রেড রোডে নামাজে উনি যান প্রত্যেকবারে। এবারে নামাজে গিয়ে উনি বলেছেন যে তৃণমূল, এই কংগ্রেস এবং বামপন্থীদের যাতে কোনো ভোট না পায়, বিজেপি না ভোট পায়। একটা ঈদের নামাজে শুভেচ্ছা দিতে যাচ্ছেন, সেখানে উনি রাজনীতি করছেন। অনেক ইমাম এর বিরোধিতা করেছেন যে এটা হওয়া উচিত নয়, কিন্তু দিদি এইসব কাজগুলো করে যাচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাইছি যে ভবিষ্যতে যদি আমরা আসি, আমরা যদি জিততে পারি মানুষের আশীর্বাদ নিয়ে, তাহলে আমরা আমাদের যে কর্মসূচি আমরা বলেছি আমরা সে কাজ করার চেষ্টা করব। এবং আগামী দিনে আমাদের মানুষের যে ভালোবাসা, সবাই চাইছে লাল আবার ফিরে আসুক, লালকে সবাই দেখতে চাইছে। আশা রাখি আপনাদের মাধ্যমে জনগণকে পুনরায় আমাদের নতুন বছরের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।